আজ আমরা পর্যায় সারণী চ্যাপ্টারটা পড়ব। এই পর্যায় সারণী প্রথমেই আমরা জানবো যে আমাদের আবিষ্কৃত মৌলের সংখ্যা। দেখো, মৌল হয়তো অনেক আবিষ্কার হয়েছে, কিন্তু সেগুলো সব স্বীকৃতি পায়নি। এই স্বীকৃত মৌলের সংখ্যা বর্তমানে 118টি মৌল। এবার এই পর্যায় সারণী প্রথমে আমাদের তো মৌল সংখ্যা তো একবারেই 118টা আবিষ্কার হয়নি, তখন কি সংখ্যায় কম মৌল ছিল। তাহলে সেই মৌলকে ধরে বিভিন্নভাবে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তার ধর্ম হোক, তাদের বৈশিষ্ট্য, তাদের ধর্ম বা তাদের সম্বন্ধে বিভিন্ন কিছু জানার চেষ্টা করেছিল। যেভাবে জানা গিয়েছে সেইভাবে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী কিছু সূত্র দিয়ে গেছেন। এবার সেই সূত্রগুলোর মধ্যে কতগুলো সূত্র যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এক হলো যে ত্রয়ী সূত্র। এই ত্রয়ী সূত্রের প্রবক্তা হলেন জার্মান বিজ্ঞানী ডোবেরিনার। এবার ওই সূত্র অনুযায়ী বলা হয়েছে যে ধরো কোনো একটা শ্রেণীতে মৌল সেটা হচ্ছে মৌল শ্রেণী, আর এই হচ্ছে পারমাণবিক গুরুত্ব। এই শ্রেণী আর পারমাণবিক গুরুত্বতে ধরে নিচ্ছি মৌল প্রথম যে কোনো তিনটে মৌল পর একই শ্রেণীতে থাকা তিনটে মৌল, এক হচ্ছে লিথিয়াম, দুই হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম। এই তিনটে মৌল একই শ্রেণীতে আছে এবং পরপর আছে। এইরকম পরপর থাকা তিনটে মৌল একই শ্রেণীভুক্ত দেখা যায় প্রথম আর তৃতীয় পারমাণবিক গুরুত্ব যোগ করে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ তাদের গড় মান নিলে সেটা হবে মাঝের মৌলটার পারমাণবিক গুরুত্বের সমান। মোটামুটি ভাবে এটা এখানে যেমন লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 7, আবার সোডিয়াম ওইভাবে আমরা নির্ণয় করব সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব কত হবে। আর পটাশিয়াম হচ্ছে 39। এবার ত্রয়ী সূত্রে বলা হয়েছে যে এইরকম ভাবে রাসায়নিকভাবে সাদৃশ্য থাকবে তিনটে মৌল, যাদের মধ্যে মাঝেরটার পারমাণবিক গুরুত্ব কি হবে, প্রথম আর তৃতীয় যে মৌলটা, এই দুটো মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সঙ্গে সমান। তাহলে লিথিয়ামের 7, পটাশিয়ামের 39, তাহলে সোডিয়ামের ওই নিয়মের গড় মান যেটা আসবে 7 + 39/2 = 46/2 = 23। তাহলে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব কত বেরোলো, 23। তাহলে আমরা ত্রয়ী সূত্র ধরে এইভাবে পরপর থাকা তিনটে একই শ্রেণীভুক্ত মৌলের মাঝেটা পারমাণবিক গুরুত্ব বের করতে পারবো। এছাড়াও আরো কয়েকটা মৌলের ক্ষেত্রে আমরা যেমন বলতে পারি, একই উদাহরণটাকে ধরো ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর বেরিয়াম বল। ক্যালসিয়াম Ca, স্ট্রনসিয়াম Sr, বেরিয়াম Ba। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এবার তোমার ক্যালসিয়াম হচ্ছে 40 আর এটা হচ্ছে 137। তাহলে এর ক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব কত বেরোবে স্ট্রনসিয়ামের ক্ষেত্রে ত্রয়ী সূত্র অনুযায়ী, তাহলে 40 + 137/2 = তাহলে ওটা যা একটা মান আসবে দেখবে, তাহলে এটা আসছে কত 7471, তাহলে 88.5 মানে 88.5। তাহলে এই হচ্ছে স্ট্রনসিয়ামের পারমাণবিক গুরুত্ব। এছাড়াও ধরো আরো কয়েকটা মৌল সালফার, যেমন একই শ্রেণীভুক্ত সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, টি। সালফার হচ্ছে 32 আর টি হচ্ছে 128। তাহলে মাঝেরটা কত হবে 128 + 32/2। এটা করলে তার মানে আসছে আমাদের 061, তাহলে 80। তাহলে এখান থেকে সেলেনিয়ামের পারমাণবিক গুরুত্ব আমরা পেলাম 80। এছাড়া আরো একটা ধরো, এই আমাদের খুব চেনা পরিচিত ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই যে মৌলগুলোর মধ্যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যদি ধরি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন হচ্ছে 35.5 আর ব্রোমিন বের করব, আয়োডিন 127। এবার
35.5 প্লাস 127/2, এটা করলে যা আসবে সেটা হচ্ছে এই তিনটের মধ্যে ব্রোমিনের পারমাণবিক গুরুত্ব, যা আমরা ত্রয়ী সূত্র থেকে বের করতে পারি। তবে এই সূত্রে একটা সমস্যা হচ্ছে, এই সূত্র সব মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই যে কতগুলো আমরা মৌল আলোচনা করলাম এদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু সব পর্যায় সারণীর সব মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এই হলো ত্রয়ী সূত্র। এরপরে আমরা পড়বো নিউল্যান্ডসের অষ্টক সূত্র। ইনি ইংল্যান্ডের বিজ্ঞানী। সেই সময়কার যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছিল সেই মৌলগুলোর উপর ভিত্তি করে তাদের পারমাণবিক ওজন অনুযায়ী যদি সাজিয়ে দেখেন যে পারমাণবিক ওজন সাজিয়ে দেখেন যে কোনো একটা মৌল থেকে শুরু করে তার পরবর্তী অষ্টম মৌলে ওই মৌলের ধর্মের পুনরাবৃত্তি হয়। অর্থাৎ প্রথম মৌল আর অষ্টম মৌলে গিয়ে কোনো একটা পার্টিকুলার মৌল থেকে আবার অষ্টম মৌলে গিয়ে ধর্ম দেখা যায় একই রকম হয় প্রায়। এবার এটা প্রযোজ্য 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে। এবার সেই মৌলগুলোকে যদি আমরা একটু বসাই তাহলে আলোচনা করতে আরো সুবিধা হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। আচ্ছা, এখানে হিলিয়াম তখনও এই নিষ্ক্রিয় গ্যাসগুলো তখন ছিল না, তাহলে ফ্লুরিন, তারপর সোডিয়াম, তারপরে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর এই পাঁচটাই হচ্ছে তোমার পটাশিয়াম, ক্যালসিয়াম। এবার এইখানটাতে দেখবে হিলিয়াম, নিয়ন, আর্গন, এইভাবে পরে এই মৌল এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো ছিল। যাই হোক, এখন আমরা কোনো একটা মৌল থেকে ধরো লিথিয়াম থেকে ধরলাম। লিথিয়াম থেকে ধরলে তাহলে এর পরে অষ্টম মৌলে আবার ধর্মের কি হবে, পুনরাবৃত্তি হবে। তাহলে অষ্টম মৌলে কি হবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই মৌলটা হচ্ছে এই মৌলের সাপেক্ষে অষ্টম মৌল। আবার সোডিয়াম থেকে যদি শুরু করি 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ পটাশিয়াম হচ্ছে অষ্টম মৌল। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই যে মৌলগুলোর কথা বলা হলো, তাহলে লিথিয়ামের পরবর্তী সোডিয়াম অষ্টম মৌল, সোডিয়ামের পরবর্তী অষ্টম মৌল পটাশিয়াম। এই মৌলগুলোর ধর্ম কি হবে, এই অনুরূপ হবে। অর্থাৎ লিথিয়ামের ধর্ম, সোডিয়ামের ধর্ম একই রকম, সোডিয়ামের ধর্ম, পটাশিয়ামের ধর্ম একই রকম হবে। তবে এই সূত্র 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ ক্যালসিয়াম পর্যন্ত মৌলের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু পরে যে ভারী মৌলগুলো বা পরবর্তী যে মৌল তাদের ক্ষেত্রে এই সূত্র সেভাবে কাজ করে না বা প্রযোজ্য না। আবার একটা উদাহরণ ধরো, এই ফ্লোরিন থেকে বা অক্সিজেন থেকেও যদি ধরি তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে অক্সিজেনের ধর্ম, সালফারের ধর্ম কি হবে, অনুরূপ। মেন্ডেলিফের পর্যায় সূত্র, এই সূত্র সবথেকে বেশি প্রচলিত পর্যায় সারণীর সূত্র। এই সূত্রতে বলা হয়েছে এই যে মৌল, এই যে সূত্রগুলো সবই 1800 থেকে 1900 মধ্যে এসেছিল, 1800 থেকে 1900 সালের মধ্যে এসেছিল। পরপর ধাপে ধাপে প্রথমে ওই ত্রয়ী সূত্র, তারপরে অষ্টক সূত্র, এরপরে মেন্ডেলিফের পর্যায় সূত্র। এই সূত্রতে বলা হয়েছে মৌলগুলোকে তাদের মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম ওই মৌলগুলোর পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পারমাণবিক গুরুত্ব কথাটা এক্ষেত্রে মনে রাখো, পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। অর্থাৎ মানে হচ্ছে, আচ্ছা তার আগে একটু বলে রাখি, মেন্ডেলিফের সময় আবিষ্কৃত মৌলের সংখ্যা তখন ছিল 63, 63টা মৌল সেই সময় আবিষ্কৃত হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় কোনো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয়নি। এই 63টা মৌলের উপর নির্ভর করে দেখেন যে কিছু মৌলের, কোনো একটা মৌলের ক্ষেত্রে ভৌত রাসায়নিক ধর্ম, আবার কিছু মৌলের পরে আবার একটা মৌলের ভৌত রাসায়নিক ধর্ম একই রকম হচ্ছে। এই জন্য সূত্রটা কি দেন, যে মৌলগুলোকে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী ক্রমবর্ধমানে সাজানো হবে। অর্থাৎ প্রথমে অল্প পারমাণবিক গুরুত্ব, পরে আরেকটু বেশি, এইভাবে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি অনুযায়ী মৌলগুলোকে সাজালে মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের কি হবে, পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। অর্থাৎ কিছু সংখ্যকের পর আবার মৌলের পর ওই ধর্মটা ফিরে পাওয়া যাবে বা সেই মৌলের মধ্যে থাকবে। এইভাবে বেশ কিছু মৌল একই ধর্মের ধর্মযুক্ত হবে, আবার তারপরে আবার কিছু মৌল এরকম ভাবে একই ধর্মযুক্ত হবে। এই হলো মেন্ডেলিফের পর্যায় সূত্র। এই মেন্ডেলিফের পর্যায় সূত্রের সময় ওই প্যারালালি একই সঙ্গে আরেকজন বিজ্ঞানী লোথার মায়ার
এই লোথার মায়ার তিনিও এক সূত্র দেন। তিনি এই একই রকম সূত্রটা দেন, কিন্তু তিনি কেবলমাত্র ভৌত ধর্মের কথা বলেছিলেন, সেখানে রাসায়নিক ধর্মের কথাটা বলেননি। আর এই দুটো সূত্র সেই সময় সমানভাবেই চলেছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে মেন্ডেলিভের পর্যায় সূত্র বেশি সবার কাছে গৃহীত হলো, কারণ এই সূত্র লোথার মায়ারের আগে দেওয়া সূত্র, আর মেন্ডেলিভের পর্যায় সূত্র যেহেতু ভৌত রাসায়নিক উভয় ধর্মের কথাই এখানে বলা হয়েছে। এই মেন্ডেলিভের পর্যায় সূত্রের পর এর পরেও তো অনেক মৌল আবিষ্কার হয়েছে, তাহলে এরপর অনেক কিছু সংশোধন হয়েছে। এবার মেন্ডেলিভের পর্যায় সূত্রের কিছু সংশোধিত রূপ তাহলে পাওয়া যাবে। এই সংশোধিত রূপকে এখন বলা হয় আধুনিক পর্যায় সূত্র। এই আধুনিক পর্যায় সূত্র, মেন্ডেলিভের পর্যায় সূত্র যা আছে সব ভাষাটা একই রকম, কিন্তু এখানে একটাই পার্থক্য, আগে হয়েছিল পারমাণবিক ওজন অনুযায়ী সাজানো হয়েছিল, সেই পারমাণবিক ওজনের পরিবর্তে এখানে কি ধরা হলো, পরমাণু ক্রমাঙ্ক ধরা হলো। দেখা যায় যে মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজালে তাহলে তাদের এই ভৌত রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আর আগে মেন্ডেলিভে বলা ছিল কি, এই পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তে পারমাণবিক ওজন বা ভরের কথা বলা ছিল। তাহলে এই হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত। এরপরে আমরা মেন্ডেলিভের পর্যায় সারণী সম্বন্ধে পড়ব। আগে এই যে পর্যায় সারণী জিনিসটা কি, ধরো আমরা ক্যালেন্ডার সম্বন্ধে জানি। ক্যালেন্ডারে কি হয়, ধরো যে কোনো একটা মাসকে যদি আমরা ধরে নিই, তাহলে যদি 30 দিনের মাস ধরি, তাহলে এখানে দেখবে এরকম ভাবে লম্বা লম্বা দাগ কয়েকটা টানা আছে, আবার কয়েকটা উপর থেকে নিচের দিকে লম্বা করে দাগ টানা আছে। এবার এই যে দাগগুলো টানা হলো, তাহলে এক দাগ টানার পর একটা ঘরের মতো তৈরি হলো। এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, বা এই একটা ঘর, আবার নিচে এইভাবে অনেকগুলো ঘর তৈরি হলো। ঠিক পর্যায় সারণীতেও একই রকম ব্যাপার, এইভাবে একটা ছক তৈরি করা হয়েছে। এই ছকে প্রত্যেকটা ঘরে একটা একটা করে মৌল বসানো আছে। এবার দেখা যাবে যে এই মৌলের সঙ্গে নিচের মৌলের ধর্ম একই রকম হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে এই মৌল তার নিচের মৌল ধর্ম, এরকম পরপর নিচের মৌলগুলোর ধর্ম প্রায় একই রকম থাকছে। এই যে একটা মৌলগুলোকে নিয়ে একটা ছক তৈরি করা হয়েছে এইভাবে, যে ক্যালেন্ডারের মতো করে, এটাকেই কি বলা হচ্ছে, পর্যায় সারণী। এবার এই যে সারণীতে মেন্ডেলিভের সময় মাত্র 63টা মৌলের অস্তিত্ব জানা গিয়েছিল, বা সেই সময় 63টা মৌল আবিষ্কার হয়েছিল। আর ওই সময় কিন্তু কোনো নিষ্ক্রিয় গ্যাস, এই যে আমরা এখন জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, এইসব নিষ্ক্রিয় গ্যাসের কোনো অস্তিত্ব জানা ছিল না, বা তখনও আবিষ্কার হয়নি। আরেকটা জিনিস, পর্যায় সারণীতে দেখা গিয়েছিল মেন্ডেলিভে 63টা মৌল থাকলে কি হবে, সারণীতে এই যে ছক মতো একটা তৈরি করে গিয়েছিলেন, এখানে কয়েকটা ঘর দেখা গেছে এখানে, বা এখানে কিছু কিছু ঘর ফাঁকা আছে, আবার বাকি ঘরগুলোতে মৌল বসানো আছে। তিনি এইরকম ভাবে ফাঁকা জায়গা রেখে গিয়ে একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এই ছক অনুযায়ী, যে এই মৌলের ধর্ম ঠিক এই যে ফাঁকা জায়গা যে আছে ওইখানে যে মৌল পরে যদি আবিষ্কার হয় বা যে মৌল আসবে তার ধর্ম কি হবে, একই রকম হবে। অর্থাৎ কিছু ভবিষ্যৎবাণী মৌল সম্বন্ধে করে গিয়েছিলেন, যে ফাঁকা ঘর রেখে গিয়ে, যে এই মৌলের পরবর্তী কোনো মৌল একটা আবিষ্কার হলে সেই মৌল এই মৌলের ধর্ম কি হবে, অনুরূপ ধর্ম হবে। এবার আমরা পড়ব পর্যায় সারণীতে পর্যায় আর শ্রেণী কাকে বলে। তাহলে এই জিনিসটা মোটামুটি হলো। এবার আমরা পড়ব পর্যায় ও শ্রেণী। পর্যায় পর্যায় আর হচ্ছে শ্রেণী। পর্যায় সারণীতে পর্যায় আর শ্রেণী হচ্ছে, পর্যায় সারণীতে দেখো এইরকম ভাবে আনুভূমিক কতগুলো সারি থাকে, এইভাবে আনুভূমিক কতগুলো সারি, এই আনুভূমিক সারিগুলোকেই বলা হচ্ছে কি পর্যায়। অর্থাৎ পর্যায় সারণী আনুভূমিক সারিকে বলা হচ্ছে পর্যায়, আর পর্যায় সারণীর উলম্ব সারি, মানে এইভাবে যদি টানা হয় তাহলে উলম্ব ভাবে টানা হচ্ছে, এই উলম্ব সারিগুলোকে কি বলা হচ্ছে, শ্রেণী। এবার মেন্ডেলিভের পর্যায় সারণী হোক আর আধুনিক পর্যায় সারণী হোক, এই পর্যায় সংখ্যা 7টি। এই পর্যায় সংখ্যা হচ্ছে 7টি, 1 2 3 4 5 6 7, এইভাবে 7টা পর্যায় আছে, অর্থাৎ 7খানা এইভাবে আনুভূমিক সারি আছে। আনুভূমিক সারি সংখ্যা কতগুলো হবে, 7, আর এটাই হচ্ছে পর্যায়। এবার শ্রেণী, সেই সময় তো পর্যায় সারণীতে মেন্ডেলিভের পর্যায় সারণীর সময় নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি, তাহলে ওই সময় যে শ্রেণী ছিল, অর্থাৎ যেটা হচ্ছে উলম্ব লাইন, এই লাইনের সংখ্যা তখন ছিল 1 থেকে রোমান 1 2 3 4 এইভাবে করতে করতে 8 পর্যন্ত ছিল, এবং
শূন্য বা জিরো শ্রেণী ছিল, জিরো। তাহলে এটা 8 আর তারপরে কি ছিল, জিরো। তাহলে শ্রেণী সংখ্যা কতগুলো ছিল মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী? তাহলে পর্যায় ছিল 7 আর শ্রেণী হচ্ছে 1 থেকে 8। এইভাবে রোমানে লেখা হয় 1 থেকে 8 আর আরেকটা হচ্ছে 0। তাহলে মোট 8 এর 9 খানা শ্রেণী ছিল। আমরা এখানে যেটা পড়েছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর কিন্তু আধুনিক ভাষ্যরূপটা। এক্ষেত্রে এই ভাষ্যরূপে যেমন একটু আগে বলা হয়েছিল তোমার পর্যায় সংখ্যা, শ্রেণী সংখ্যা কতগুলো করে, এবার এখানে এই পর্যায় সারণীতে একে যদি একটু ভাগ করা হয়, আমরা বলেছিলাম যে পর্যায় সংখ্যা হচ্ছে 7টি। সেইগুলোকে দেখো প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যায় বলে লেখা হয়েছে। এবার এই প্রথম পর্যায়ের একটা নাম আছে, এটাকে বলা হয় অতি হ্রস্ব পর্যায়। এই অতি হ্রস্ব পর্যায়ে মোট মৌল সংখ্যা হচ্ছে 2টি। আর এখানে যে মৌলগুলো আছে হাইড্রোজেন আর হিলিয়াম, এই দুটো মৌল আছে। এবার দ্বিতীয় পর্যায়ে এর নাম হচ্ছে প্রথম হ্রস্ব পর্যায়। এই অতি কথাটা বাদ গেছে, কারণ এখানে দুটোর পরিবর্তে 8টা মৌল, অর্থাৎ মৌল বেড়েছে বলে এই জন্য একে কি বলা হলো, হ্রস্ব পর্যায়। এবার এই হ্রস্ব পর্যায়ে দুটো থাকার জন্য এটাকে বলা হচ্ছে প্রথম হ্রস্ব পর্যায়, দ্বিতীয় পর্যায়কে তাহলে বলা হলো প্রথম হ্রস্ব পর্যায়। আর এর মৌল সংখ্যা 8টি। আর এখানে মৌলগুলো, প্রথম মৌল হচ্ছে লিথিয়াম এলাই, আর শেষ মৌল হচ্ছে নিয়ন। এছাড়া এখানে যে মৌলগুলো আছে মোট 8টা মৌল, তোমার হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এইভাবে মৌলগুলো। তাহলে লিথিয়াম এলাই, বেরিলিয়াম বিই, তারপর হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। এরপরে তৃতীয় পর্যায়কে বলা হয় কি, এরও মৌল সংখ্যা 8টি হওয়ার জন্য একে বলা হয় হ্রস্ব পর্যায়। প্রথমটা যেহেতু একটা হ্রস্ব পর্যায় হয়ে গেছে, একে ওই জন্য বলা হচ্ছে দ্বিতীয় হ্রস্ব পর্যায়। এর মৌল হচ্ছে 8টি। আর এখানে যে প্রথম মৌল সোডিয়াম আর শেষ মৌল আর্গন। এবার এখানে মৌলগুলো কি কি, সোডিয়াম দিয়ে যদি শুরু করা হয়, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপর আর্গন, এই 8টা মৌল আছে। এরপরে যেটা হচ্ছে চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায়ে এটাকে বলা হচ্ছে, আবার দেখো চতুর্থ আর পঞ্চম পর্যায়ে মৌল সংখ্যা 18 করে। এই চতুর্থ পর্যায় বা পঞ্চম পর্যায়ের নাম হচ্ছে দীর্ঘ পর্যায়। এবার দুটোই দীর্ঘ পর্যায় হওয়ার জন্য প্রথম দীর্ঘ এটাকে বলা হচ্ছে চতুর্থকে প্রথম দীর্ঘ পর্যায়, আর পঞ্চম পর্যায়টাকে বলা হচ্ছে দ্বিতীয় দীর্ঘ পর্যায়। প্রত্যেক ক্ষেত্রে মৌল সংখ্যা কতগুলো করে, 18। এবার এখানে পটাশিয়াম থেকে শুরু, ক্রিপ্টনে গিয়ে শেষ। আর অনুরূপভাবে পঞ্চম পর্যায়ে রুবিডিয়াম দিয়ে শুরু, জেননে গিয়ে শেষ। আবার ষষ্ঠ পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। এক্ষেত্রে মৌল সংখ্যা হচ্ছে 32টা, সিএস দিয়ে শুরু, আরএনএ শেষ। একই রকম শেষ যে পর্যায়টা সেটাকে বলা হচ্ছে সপ্তম পর্যায়। এই পর্যায়ে এখনো পর্যন্ত 28টা মৌল আবিষ্কার হয়েছে, 28টা মৌল হওয়ার জন্য এই পর্যায়ে তাহলে এখনো বাকি কিছু মৌল আছে, তার জন্য এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ পর্যায়। এই অসম্পূর্ণ পর্যায়ে এখানে শুরুতে ফ্রান্সিয়াম দিয়ে শুরু, আর ইউরেনিয়াম প্রাকৃতিক মৌল থেকে, প্রাকৃতিক যতগুলো মৌলের মধ্যে ফ্রান্সিয়াম, ইউরেনিয়াম পর্যন্ত প্রাকৃতিক মৌল। এরপরে কৃত্রিম মৌলগুলো আছে, এখানে ফ্রান্সিয়াম থেকে ইউরেনিয়াম পর্যন্ত প্রাকৃতিক মৌলগুলো। এইভাবে পর্যায় সারণীকে 7টা পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রত্যেক পর্যায়ে এই নামগুলো একটু মনে রাখবে। এর প্রত্যেক পর্যায়ে মোট মৌল সংখ্যা এবং প্রথম থেকে সপ্তম পর্যায় পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে উপস্থিত বিভিন্ন মৌলগুলোর কিছু উদাহরণ দেওয়া আছে। ওখানে আরেকটা জিনিস আছে, যেখানে পর্যায় আর শ্রেণী বলা হয়েছিল, শ্রেণী বা গ্রুপকে একে দুটোতে এটাকে সাব গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপকে আবার সাব গ্রুপ, এই সাব গ্রুপকে বলা হয় উপশ্রেণী। এই সাব গ্রুপ জিনিসটা কি আমরা করেছিলাম কি, পর্যায় সারণীতে 1 2 3 4 5 6 7 এইভাবে 7টা পর্যায় করেছিলাম। এগুলোকে বলা হচ্ছে কি পর্যায়। আবার শ্রেণীটাকে কি করা হয়েছিল, শ্রেণীটা হয়েছিল রোমান 1 2 3 4 5 6 7 8 আর 0 শ্রেণী বলা হয়েছিল। তাহলে এখানে
এই যে 1 থেকে 7 পর্যন্ত যে শ্রেণীগুলোর কথা বলা হয়েছিল, এই যে শ্রেণীগুলো, এই শ্রেণীগুলোতে আবার কি করা হয়, প্রত্যেকটা শ্রেণীকে দুটো ভাগ করা হয়েছে, একে এ আর বি, আবার এ আর বি, এইভাবে 1 থেকে 7 পর্যন্ত শ্রেণীগুলোকে এ বি তে ভাগ করা হয়েছে। আর অষ্টম আর জিরোর জন্য কোনো এ বি নেই, অর্থাৎ এক্ষেত্রে কোনো সাব গ্রুপ নেই। সাব গ্রুপটা তাহলে কি হলো, 1 থেকে 1 to 7 পর্যন্ত। এবার 1 থেকে 7 পর্যন্ত এই গ্রুপগুলোকে প্রত্যেকটাতে দুটো ভাগে ভাগ করে, এগুলোতে প্রত্যেকটাতে আবার একটা একটা করে মৌল থাকে, ওই জন্য 1a 1b 2a 2b এইভাবে 7a 7b। এই যে ভাগটা কোন গ্রুপকে আবার দুটো ভাগে যে ভাগ, এটাকে বলা হচ্ছে কি উপশ্রেণী। মেন্ডেলিভের পর্যায় সারণীর গুরুত্ব এখানে প্রথমেই বলে রাখি, এক হচ্ছে যে ধর্মভিত্তিক মৌলসমূহের শ্রেণীবিন্যাস, অর্থাৎ আমাদের এখানে তো মৌল সংখ্যা পর্যায় সারণীতে অনেকগুলো, এই যে এত মৌলকে আমরা পৃথক পৃথক ভাবে আমাদের পক্ষে পড়া খুবই কঠিন। তাহলে আমরা পর্যায় সারণীতে মোটামুটি একটা জিনিস বুঝলাম যে পরপর নিচের এই যে মৌলগুলো একই শ্রেণীতে যে মৌলগুলো থাকছে তাদের ধর্ম প্রায় একই হয়। তাহলে ওই রকম ভাবে আমরা যদি মৌলগুলোকে একটা নির্দিষ্টভাবে সাজাতে পারি, তাহলে বেশ কিছু মৌলর ধর্ম একই রকম, সেই জিনিসটা সহজেই বুঝতে পারবো। তাহলে যে মৌলগুলো ধর্ম একই রকম, তাদের মধ্যে একটা মৌলের ধর্ম জানতে পারলে তাহলে বাকি মৌলগুলোর ধর্ম সম্বন্ধে জানতে পারবো। এই আচ্ছা, 2 নম্বর হলো অনাবিষ্কৃত মৌলের ভবিষ্যৎবাণী। এবার পর্যায় সারণীতে অ্যালুমিনিয়াম Al আর সিলিকন Si, এই দেখবে পর্যায় সারণীতে এই যে দুটো মৌল অ্যালুমিনিয়াম আর সিলিকন, অ্যালুমিনিয়ামের নিচে যে মৌল, এই মৌলের কি মৌল, মেন্ডেলিভ সেই সময় কোনো ভবিষ্যৎবাণী মানে সেই সময় মৌলের কোনো আবিষ্কার হয়নি অ্যালুমিনিয়ামের নিচের মৌলটা, বা সিলিকনের নিচে কোন মৌল আছে ওই শ্রেণীতে ওই মৌলের আবিষ্কার হয়নি। তাহলে তখন মেন্ডেলিভ এই অ্যালুমিনিয়াম নিচের শ্রেণীর যে মৌলটার নাম দিয়েছিল একা অ্যালুমিনিয়াম, একা অ্যালুমিনিয়াম। এবার সিলিকনের ক্ষেত্রে ওই একই ভাবে নাম দিয়েছিল একা সিলিকন, একা সিলিকন, আর একটা হচ্ছে একা অ্যালুমিনিয়াম। এই একা সিলিকন আর একা অ্যালুমিনিয়াম পরবর্তীকালে যখন গ্যালিয়াম আর জার্মেনিয়াম আবিষ্কার হলো, তখন দেখা গেল এই একা অ্যালুমিনিয়ামটাই হলো গ্যালিয়াম, গ্যালিয়াম Ga, আর একা সিলিকনটাই পরবর্তীকালে হলো জার্মেনিয়াম Ge। তাহলে অনাবিষ্কৃত মৌল বিষয়ে ভবিষ্যৎবাণী সম্ভব হয়েছিল। 3 নম্বর হচ্ছে সন্দেহজনক পারমাণবিক ওজন সংশোধন। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে মেন্ডেলিভের সময় বেরিলিয়ামের ধর্মের সঙ্গে অ্যালুমিনিয়াম Al এর ধর্ম প্রায় একই, বেরিলিয়ামের ধর্ম অ্যালুমিনিয়ামের ধর্ম প্রায় সমান হওয়ার জন্য একে ধরা হয়েছিল যে অ্যালুমিনিয়ামের মতো তাহলে বেরিলিয়ামের যোজ্যতা কত হবে, 3। এরও যোজ্যতা, যেহেতু অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, তাহলে বেরিলিয়ামের যোজ্যতা 3। কিন্তু এইরকম ভাবে যোজ্যতা ধরে দেখা গিয়েছে তখন যে পারমাণবিক ওজন বের করানো হয়েছিল, পারমাণবিক ওজন বের করানো হয়েছিল, সেই ওজনের মানটা দেখা যাচ্ছিল যে অনেকটা বেশি চলে আসছিল। কিন্তু পরবর্তীকালে যখন এর যোজ্যতা যখন 2 ধরে করা হলো, 2 ধরে বেরিলিয়ামের যোজ্যতা যখন 2 ধরে বের করিয়ে পারমাণবিক ওজন বের করানো হলো, তখন দেখা গেল ওর পারমাণবিক ওজনটা এই যে শ্রেণী যে ছক মতো তৈরি করা হয়েছিল পর্যায় সারণী, তার সঙ্গে নিয়মে মিলে যাচ্ছে, মানে যে ঘরে বসা দরকার সেই ঘরে বসছে। তাহলে বেরিলিয়ামের পারমাণবিক ওজন সংশোধন করা সম্ভব হয়েছিল। আর এই জন্য সন্দেহজনক পারমাণবিক ওজন সংশোধন, অর্থাৎ যে মৌলের সংশোধন মানে বেরিলিয়ামের পারমাণবিক ওজন নিয়ে একটা সন্দেহ ছিল, সেটাকে সংশোধন করা সম্ভব হয়েছে, তার পারমাণবিক ওজন সঠিকভাবে নির্ণয় করা গিয়েছে মেন্ডেলিভের পর্যায় সারণী ব্যবহার করে। এইগুলো হচ্ছে পর্যায় সারণীর গুরুত্ব। আচ্ছা, 2 নম্বর হলো অনাবিষ্কৃত মৌলের ভবিষ্যৎবাণী। এবার পর্যায় সারণীতে অ্যালুমিনিয়াম Al আর সিলিকন Si, এই দেখবে পর্যায় সারণীতে এই যে দুটো মৌল অ্যালুমিনিয়াম আর সিলিকন, অ্যালুমিনিয়ামের নিচে যে মৌল, এই মৌলের কি মৌল,
ম্যান্ডেলিভ সেই সময় কোনো ভবিষ্যৎবাণী মানে সেই সময় মৌলের কোনো আবিষ্কার হয়নি, অ্যালুমিনিয়ামের নিচের মৌলটা বা সিলিকনের নিচে কোন মৌল আছে ওই শ্রেণীতে ওই মৌলের আবিষ্কার হয়নি। তাহলে তখন ম্যান্ডেলিভ এই অ্যালুমিনিয়াম নিচের শ্রেণীর যে মৌলটার নাম দিয়েছিল একা অ্যালুমিনিয়াম, একা অ্যালুমিনিয়াম। এবার সিলিকনের ক্ষেত্রে ওই একইভাবে নাম দিয়েছিল একা সিলিকন, একা সিলিকন, আর একটা হচ্ছে একা অ্যালুমিনিয়াম। এই একা সিলিকন আর একা অ্যালুমিনিয়াম পরবর্তীকালে যখন গ্যালিয়াম আর জার্মেনিয়াম আবিষ্কার হলো তখন দেখা গেল এই একা অ্যালুমিনিয়ামটাই হলো গ্যালিয়াম, গ্যালিয়াম Ga, আর একা সিলিকনটাই পরবর্তীকালে হলো জার্মেনিয়াম Ge। তাহলে অনাবিষ্কৃত মৌল বিষয়ে ভবিষ্যৎবাণী সম্ভব হয়েছিল। 3 নম্বর হচ্ছে সন্দেহজনক পারমাণবিক ওজন সংশোধন। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে মেন্ডেলিভের সময় বেরিলিয়ামের ধর্মের সঙ্গে অ্যালুমিনিয়াম Al এর ধর্ম প্রায় একই, বেরিলিয়ামের ধর্ম অ্যালুমিনিয়ামের ধর্ম প্রায় সমান হওয়ার জন্য একে ধরা হয়েছিল যে অ্যালুমিনিয়ামের মতো তাহলে বেরিলিয়ামের যোজ্যতা কত হবে 3, এরও যোজ্যতা, যেহেতু অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 তাহলে বেরিলিয়ামের যোজ্যতা 3। কিন্তু এইরকম ভাবে যোজ্যতা ধরে দেখা গিয়েছে তখন যে পারমাণবিক ওজন বের করানো হয়েছিল, পারমাণবিক ওজন বের করানো হয়েছিল, সেই ওজনের মানটা দেখা যাচ্ছিল যে অনেকটা বেশি চলে আসছিল। তাহলে বেরিলিয়ামের পারমাণবিক ওজন সংশোধন করা সম্ভব হয়েছিল। আর এই জন্য সন্দেহজনক পারমাণবিক ওজন সংশোধন, অর্থাৎ যে মৌলের সংশোধন মানে বেরিলিয়ামের পারমাণবিক ওজন নিয়ে একটা সন্দেহ ছিল সেটাকে সংশোধন করা সম্ভব হয়েছে, তার পারমাণবিক ওজন সঠিকভাবে নির্ণয় করা গিয়েছে মেন্ডেলিভের পর্যায় সারণী ব্যবহার করে। এইগুলো হচ্ছে পর্যায় সারণীর গুরুত্ব। আচ্ছা, পর্যায় সারণীর ত্রুটি। এবার পর্যায় সারণীতে প্রথম ত্রুটি, এখানে অনেক ত্রুটি আছে, তার মধ্যে কয়েকটা আমরা আলোচনা করছি। পর্যায় সারণীতে পর্যায়ক্রমে অসঙ্গতি। পর্যায়ক্রমে অসঙ্গতি বলতে আমরা এখানে দেখো পর্যায় সারণীতে যে মৌলগুলোকে সাজিয়েছি মেন্ডেলিভের পর্যায় সারণীতে, সেক্ষেত্রে কি পারমাণবিক ওজনের উপর গুরুত্ব দিয়েছি। পারমাণবিক ওজন কম থেকে বেশির দিকে, অর্থাৎ কম থেকে ধীরে ধীরে বাড়লে সেই অনুযায়ী মৌলগুলোকে সাজানো হয়েছে। এবার আর্গন আর পটাশিয়াম এই দুটো মৌলকে যদি তুলনা করি, দেখো আর্গনের পারমাণবিক ওজন হচ্ছে 39.94 আর পটাশিয়ামের হচ্ছে 39.1। তাহলে কম কি? পটাশিয়াম কম, আর্গন বেশি, তাহলে পটাশিয়াম আগে স্থান পাওয়া উচিত, আর্গন পরে। মানে পারমাণবিক ওজন অনুযায়ী সাজালে এইভাবেই সাজানো হবে। কিন্তু বাস্তবে দেখা যায় পর্যায় সারণীতে পটাশিয়াম আগে স্থান, পটাশিয়ামের আগে আর্গন স্থান পেয়েছে, কিন্তু আর্গনের কি হচ্ছে পারমাণবিক ওজন যেটা বেশি, তবু বেশি হওয়া সত্ত্বেও এ আগে স্থান পেয়েছে, এটা একটা ত্রুটি। এছাড়াও নিকেল আর কোবাল্টের মধ্যে তুলনা করলে কোবাল্টের পরে নিকেল আছে পর্যায় সারণীতে, কিন্তু নিকেলের পারমাণবিক ওজনটা দেখো, পারমাণবিক ওজন কোবাল্টের থেকে কি হচ্ছে বেশি, কোবাল্টের থেকে কম, কোবাল্টের বেশি। এই হচ্ছে একটা পর্যায় সারণীর ত্রুটি। এরপরে 2 নম্বরে হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনকে পর্যায় সারণীতে এক হচ্ছে খাদ ধাতুর সঙ্গে স্থান দেওয়া হয়েছে অনুমানে, অথবা একে আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় হ্যালোজেন মৌলের সঙ্গে স্থান দেওয়া আছে। এই হ্যালোজেন মৌলের সাদৃশ্য থাকে, অর্থাৎ খাদ ধাতুর কিছু ধর্মের ভেতরে আছে, আবার হ্যালোজেন মৌলের কিছু ধর্ম এর মধ্যে আছে। এই জন্য এটা একটা হাইড্রোজেনের অবস্থানের ত্রুটি একটা। 3 হচ্ছে বিরল মৃত্তিকা সমূহের উপযুক্ত স্থানের অভাব। কিছু কিছু মৌলকে, যেগুলো হচ্ছে বিরল মৃত্তিকা মৌল সম্বন্ধে আমরা পরে পড়বো। বিরল মৃত্তিকা মৌলে দেখা যায় যে একে এই মৌল সংখ্যা 14টা, মোট 40, এই মৌলগুলোকে এক জায়গায় 3A তে স্থান দেওয়া হয়েছে। পর্যায় সারণীতে 3 নম্বর শ্রেণীতে এ সাবগ্রুপে এক জায়গায় স্থান দেওয়া হয়েছে। এছাড়া আইসোটোপগুলোর পারমাণবিক ওজন আলাদা হওয়া সত্ত্বেও এদেরকে আলাদা করে থাকার কোনো ঘর দেওয়া হয় না, অর্থাৎ হাইড্রোজেন যে 3টে আইসোটোপ, সে 3টে আইসোটোপের জন্য পর্যায় সারণীতে 3টে পৃথক পৃথক ঘর নেই, হাইড্রোজেন H এর জন্য একটাই ঘর আছে। এইগুলো মোটামুটি পর্যায় সারণীর ত্রুটি বা অসঙ্গতি যেগুলো, সেগুলো বলা হলো। আচ্ছা, এখানে ওই যেটা 3 নম্বরে বলা হয়েছিল, সেটা আরেকটা জিনিস কি জেনে রাখো, এইখানে
ল্যান্থানাম, এল এ, সংকেতটা হচ্ছে ল্যান্থানামের এল এ, ল্যান্থানাম। এই এল এর রাসায়নিক ধর্মের সঙ্গে বিরল মৃত্তিকার মৌলগুলোর রাসায়নিক ধর্ম একই রকম। ওই একই রকম হওয়ার জন্য 14টা বিরল মৃত্তিকা মৌলকে কি করা হয়েছে, ওই একই জায়গায় স্থান দেওয়া হয়েছিল, অর্থাৎ 3A তে একে স্থান দেওয়া হয়েছিল। এইটা একটি ত্রুটি ছিল। যাই হোক, এইগুলো হলো পর্যায় সারণীর ত্রুটি।